15 আগস্ট নিয়ে কোনো আলোচনা নাই কেন? কিভাবে থাকবে? আপনি 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, কোনো একটা প্রোগ্রাম করতে দেখেছেন? একটা নেতাকে কি মাঠে আসতে দেখেছেন? বড় কোনো মিছিল, মিটিং, কোনো কর্মসূচি দেখেছেন? বাংলাদেশে তো 5 আগস্টের পর অনেক নেতা অ্যারেস্ট হয়েছে, আওয়ামী লীগের হয়েছে না? বিভিন্ন বাসা থেকে লুকিয়েছিল, চুল কেটে বিভিন্নভাবে। কেন উনাদের এই সৎসাহস হয়নি একটা প্রোগ্রাম করার? হতো উনি 2000 লোককে নিয়ে মাঠে নামার পর সরকার ওনাকে অ্যারেস্ট করতো, তাহলে তো বুঝতাম বীরত্বের সাথে অ্যারেস্ট হয়েছে। কেন লুকিয়েছিলেন? এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা যেরকম দেখলাম যে আজকের 15ই আগস্ট, সেরকম কোনো কর্মসূচি নাই। প্রশ্ন হচ্ছে কেন এমন হলো? আওয়ামী লীগের এই পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী? আওয়ামী লীগ কি ঘুমিয়ে আছে? নিশ্চয়ই না। তাহলে কি আওয়ামী লীগ কোমায় আছে, নাকি অর্ধমৃত, নাকি মারা গেছে? আপনি কিভাবে আওয়ামী লীগকে বিশ্লেষণ করবেন? আমি তো মনে করি আওয়ামী লীগ মারা গেছে, ঘুমিয়েও নেই, অর্ধমৃতও না, মারা গেছে কমপ্লিটলি। এই আওয়ামী লীগের কে মেরে ফেলা হয়েছে? কে মেরেছে? শেখ হাসিনা। শেখ হাসিনা আওয়ামী লীগকে মেরে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং আর তো 15 আগস্ট আসবে না, 15 আগস্টের সেই জিনিস আসবে না। কারণ শেখ হাসিনা নিজের হাতে এই দলটিকে, আওয়ামী লীগের একটা বড় ইতিহাস আছে, তার একটা ঐতিহ্য ছিল। স্বাধীনতার আগে তার অনেক অবদান আছে বাংলাদেশের স্বাধীনতায়, কিন্তু সে এবং তার বাবা মিলে এই দলটাকে শুধুমাত্র ক্ষমতার লোভে ধ্বংস করে দিয়েছে। শেখ মুজিব 71 সালের আগ পর্যন্ত এক মানুষ ছিলেন, যেদিন তিনি দেশে ক্ষমতায় আসলেন সেদিন থেকেই দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন। এই দেশের ধ্বংস করতে গিয়ে ক্ষমতার লোভে, আর এই ক্ষমতার লোভে উনি দলটাকে ধ্বংস করেছেন। একইভাবে তার কন্যাও একই কাজ করলো, 17 বছরে তিলে তিলে এই দলটিকে ধ্বংস করেছে। আপনি দেখেন, শেখ মুজিব একজন পলাতক নেতা ছিলেন। 71 সালে যখন 25 আগস্ট পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর হামলে পড়ল, তখন তিনি কোনো কিছু না বলে, দেশের মানুষকে কোনো দিক নির্দেশনা না দিয়ে উনি সরাসরি দেশের মানুষকে ফেলে রেখে উনি চলে গেলেন পাকিস্তানে। পাকিস্তানি আর্মির হাত ধরে উনি চলে গেলেন পাকিস্তানে। আর কি করে গেলেন? কার সেফটি সিকিউরিটির ব্যবস্থা করে গেলেন? উনার পরিবারের। দেখেন, উনার পরিবারের এই যে শেখ হাসিনা, এই 71 সালে তার পরিবার কোথায় ছিল? আর্মির তত্ত্বাবধানে ছিল? খারাপ ছিল? প্রতি মাসে কি তারা ভাতা পেত না? এই যে জয়ের জন্ম হয়েছে 71 সালে, কোথায় হয়েছে? কার আন্ডারে হয়েছে? কোন হসপিটালে হয়েছে? কে ব্যবস্থা করে দিছে যুদ্ধের মধ্যে? পাকিস্তান আর্মি। তাহলে তারা নিজের পরিবারকে উনি যেমন সেফটি সিকিউরিটি দিয়ে পালিয়ে গেছেন, শেখ হাসিনাও তেমনি দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদের মধ্যে ফেলে দিয়ে উনি সুন্দর চলে গেছেন ভারতে। একজন গিয়েছিলেন পাকিস্তানে, আরেকজন গিয়েছেন ভারতে। এবং দেখেন, তার আগে ওনার পরিবারের সমস্ত মেম্বারদেরকে উনি সুন্দর সেফ এক্সিট করে চলে গেছেন। দেখেন, ওনার নেতাকর্মীরা অনেক কষ্ট করে কিন্তু পালিয়েছে। খেয়াল করেন, ওনার দলের যে নেতাগুলো, ধরা যাক ওবায়দুল কাদের, উনি 2 মাস বা 3 মাস পর পালিয়েছেন। উনি কিন্তু ওনার বর্ণায় দেখেছি অনেক কষ্ট করে পালিয়েছেন। অনেক নেতা অনেক কষ্ট করে পালিয়েছেন, আবার অনেক নেতা পালাতে পারেনি, তারা আজকে জেলখানায় ফ্লোরে শুয়ে আছেন। কিন্তু উনার পরিবারের কেউ কি ফ্লোরে শুয়ে আছে? উনার পরিবারের কেউ কি খুব কষ্ট করে বর্ডার পার হয়েছে? না, উনার পরিবারের লোকজন খুব সুন্দরভাবেই ভিআইপি এক্সিকিউটিভ ক্লাসে ওনারা প্লেনে চড়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছেন। তার মানে কি, উনি ওনার পরিবারের সেফটি সিকিউরিটির বাইরে এবং ওনার ক্ষমতার বাইরে উনি কিছুই বোঝেন না, যার কারণ এইভাবেই উনি দলটাকে ধ্বংস করেছেন। উনার ফিরে আসার কোনো সুযোগ নেই। উনি তখনই ফিরে আসতে পারবে একজন যুদ্ধাপরাধী হিসেবে। আপনি কি অবাক হলেন যুদ্ধাপরাধী বললাম বলে? আপনি কি ভাবছেন 5 আগস্টের জন্য ওনাকে আমি যুদ্ধাপরাধী বলেছি? নিশ্চয়ই না। বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের প্রথম যুদ্ধাপরাধী হলো শেখ হাসিনা। এইটা আমরা অনেকেই জানি না। আমরা যাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে চিনি, নিজামী, গোলাম আজম বা আর যারা মুজাহিদ বা জামাতে ইসলামী, উনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ছিলেন 71 সালের আগে। স্বাধীনতার 16ই ডিসেম্বরের পরে তো ওনারা যুদ্ধ করেননি, কিন্তু ওনারা যুদ্ধ করেছেন 71 সালে, সেই জন্য ওনারা যুদ্ধাপরাধী। কার সাথে যুদ্ধ করেছেন?
বাংলাদেশের মানুষের সাথে, এই দেশের মানুষের সাথে গাদ্দারি করেছেন, এই দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছেন। আর শেখ হাসিনা, তাকে কেন যুদ্ধাপরাধী বললাম? দেখেন ৭৫ সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে প্রথম এই দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল কে? কাদের সিদ্দিকী। এই কাদের সিদ্দিকী তার লোকজন নিয়ে ১০,০০০ লোক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, বাংলাদেশের বর্ডারের ভেতরে এসে তারা হামলা করেছে, যুদ্ধ করেছে, বহুত কিছু করেছে। আর তাকে মদদ দিয়েছে শেখ হাসিনা। তাহলে গোলাম আজম যদি যুদ্ধাপরাধী হয়, আর তাহলে কেন শেখ হাসিনা যুদ্ধাপরাধী হবে না? স্বাধীন বাংলাদেশের প্রথম যুদ্ধাপরাধী হলো শেখ হাসিনা, আর তার দোসর হলো এই কাদের সিদ্দিকী। এই কাদের সিদ্দিকীরও বিচার হওয়া উচিত স্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে, এবং তাকে মদদ দেওয়ার জন্য শেখ হাসিনারও যুদ্ধাপরাধের হিসেবে বিচার হওয়া উচিত। এই ৫ই আগস্টের বিচার তো অনেক পরে, আগে স্বাধীনতা বিরোধী হিসেবে, যুদ্ধাপরাধ হিসেবে তার বিচার হওয়া উচিত। উনি তো একজন পলাতক নেতার পলাতক সন্তান। ঠিক তেমনি উনি যেমন পলাতক, উনার নেতাকর্মীরাকে ফেলে চলে গেছেন, উনার দলের লিডাররাও তাই। উনার দলের লিডাররাও তার দেশের সমস্ত নেতাকর্মীকে ফেলে বিদেশে পালিয়েছেন। এখন বিদেশে বসে বসে অনেক কথা বলছেন। উনারা কখনোই দেশে আসবেন না, ওই দেশে আসার মুরাদ উনাদের নাই। উনাদের সঙ্গে বাংলাদেশের অন্য কোনো দলের নেতা কর্মীর কোনো তুলনা হয় না। উনারা পলায়ন, উনারা শুধু ক্ষমতা জানেন, ক্ষমতায় যতদিন থাকা যাবে ততদিনই উনারা আসেন, যেদিন ক্ষমতা নাই সেদিন উনারাও নাই। দেখেন গত ২ বছর, আজকে বলছেন আপনি ১৫ই আগস্ট নিয়ে কোনো আলোচনা নাই কেন? কিভাবে থাকবে? আপনি ২ বছর হয়ে গেছে, ২ বছর হয়ে গেছে, কোনো একটা প্রোগ্রাম করতে দেখেছেন? একটা নেতাকে কি মাঠে আসতে দেখেছেন? বড় কোনো মিছিল, মিটিং, কোনো কর্মসূচি দেখেছেন? বাংলাদেশে তো ৫ই আগস্টের পর অনেক নেতা অ্যারেস্ট হয়েছে, আওয়ামী লীগের, হয়েছে না? বিভিন্ন বাসা থেকে লুকিয়েছিল, চুল কেটে বিভিন্নভাবে। কেন উনাদের এই সৎসাহস হয়নি একটা প্রোগ্রাম করার? হতো, উনি ২,০০০ লোককে নিয়ে মাঠে নামার পর সরকার ওনাকে অ্যারেস্ট করতো, তাহলে তো বুঝতাম বীরত্বের সাথে অ্যারেস্ট হয়েছে। কেন লুকিয়েছিলেন? কেন? এই যে মতিয়া চৌধুরী সাহেব যখন মারা গেলেন, ওনাদের নেত্রী মতিয়া চৌধুরী যখন দাফন হলো, তার জানাজা হলো, কই একটা নেতাও তো আসেনি। সেদিন যদি বাংলাদেশের যে সমস্ত নেতা আওয়ামী লীগে লুকিয়েছিল তারা যদি মাঠে নেমে আসতো, এসে যদি তারপর অ্যারেস্ট হতো, তাহলে বুঝতাম উনারা দেশের নেতাকর্মীদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। উনাদের তো কোনো আইডিওলজি নাই, কিচ্ছু নাই। উনারা চেয়েছেন লুকিয়ে যতদিন থাকা যায়। উনারা তো একটা লুকায়ন্তরে দল, এই দলের কোনো ভবিষ্যৎ নেই, কোনো দিন থাকবে না। বাংলাদেশ থেকে বাঙালি জাতীয়তাবাদের সমাপ্তি হচ্ছে, কবর রচনা হচ্ছে। বাংলাদেশি জাতীয়তাবাদের বাইরে বাঙালি জাতীয়তাবাদের কোনো অস্তিত্ব এই দেশে আর হবে না। যদি আওয়ামী লীগ কোনোদিন ফেরত আসে, তাকে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এদেশে রাজনীতি করতে হবে, এই দেশের মানচিত্রকে বিশ্বাস করে রাজনীতি করতে হবে। ওই বাঙালি জাতীয়তাবাদ, বৃহত্তর বাঙালি, এই সব চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদী হচ্ছে এই দেশের দেশপ্রেমিক শক্তি। বাংলাদেশি জাতীয়তাবাদী এই দেশের মানচিত্রে বিশ্বাসী। এই দেশকে যারা ভালোবাসে তারাই একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদ। সুতরাং আজকে আর আওয়ামী লীগ ফিরে আসতে পারে, কিন্তু বাঙালি জাতীয়তাবাদ ১০০০ বছরও এই দেশে আর কোনোদিন ফিরে আসবে না। আওয়ামী লীগ আসবে, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়েই আসবে, এই প্রত্যাশাই ব্যক্ত করছি আজকে ১৫ই আগস্টে। আপনাকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি ২০২৬ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর ৭ বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত ৮ বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ ৮ বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না,
তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।